আপনারা বুঝতেছেন তো? একটু চ্যাট বক্সে লিখেন তো, আমি তো যেটা করতেছি। সায়েন্সের যারা আছেন কারা কারা বিরক্ত হচ্ছেন তারাও একটু বলেন যে ভাই, অথবা কেউ যদি মনে করেন যে না, জিনিসগুলো হচ্ছে অনেকদিন প্র্যাকটিস নাই, একটু ই করি, তারপরে। গুড, থ্যাংক ইউ। আসেন। আলোর বিক্ষেপণ, হ্যাঁ, নীল আলোর বিক্ষেপণ অপেক্ষাকৃত বেশি, এই জন্য কি হয় বলেন তো? আকাশ এবং সমুদ্র নীল দেখা যায়, তাই না? সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় আকাশ এবং সূর্যের খানিকটা অংশ গাঢ় লাল দেখায়। হ্যাঁ, এটা কেন দেখায় বলেন তো? সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় সূর্যের খানিকটা অংশ কিন্তু লাল, একদম ডিম পোচের মতো লাল দেখায়। কারণ দিগন্তে থাকা সূর্য থেকে আসা সাদা রঙের মধ্যে থাকা বাকি রংগুলো বিক্ষেপিত হতে হলেও লাল রঙের বিক্ষেপণ কিন্তু কম। এখন একটু বলেন তো, সূর্যোদয়ের সময় এবং সূর্যাস্তের সময় কি হয় বলেন তো? সাধারণত সূর্যের ভিতরে কালারটা কি আমরা জানি? লাল। তো লাল আলোর কি তরঙ্গ দৈর্ঘ্য বেশি, এই জন্য এর কি বলেন তো? বিক্ষেপণটা কম। বিক্ষেপণটা যেহেতু কম হয়, তখন কিন্তু সূর্যটা লাল দেখায়। বুঝতে পারছেন? হ্যাঁ। ওই সময় কি, ওই সময় এদের বিক্ষেপণ কম দেখে সূর্যটা ওখানে এক জায়গায় পুঞ্জীভূত হয়, তাই একটা জায়গায় আপনি ডিম পোচের মতো অংশ দেখেন যে আকাশ নীল দেখায়, কারণ আকাশের কি নীল আলোর বিক্ষেপণ অনেক বেশি, তাই সারা বাড়ি আকাশ বড় পুরোটাই নীল দেখায়। আবার সূর্য পিচ্ছি একটা জায়গা, ওই পিচ্ছি জায়গাটার ভিতর কেন আপনি লাল দেখতেছেন? কারণ লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি, তাই ওটার যেটা তো শুধু শুধু তরঙ্গ দৈর্ঘ্য বেশি, আর বাদ বাকি জিনিস কম। বাদ বাকি কম মানে কি? কম্পাঙ্ক কম। কম্পাঙ্ক কম মানে সে ছড়ায় ছিটিয়ে যাইতে পারে না, বিক্ষেপণ কম, তাই না? ফর দ্যাট রিজন কিন্তু সূর্যের সময় কি লাল আলোর বিক্ষেপণ কম, তাই এটা হচ্ছে লাল দেখায়। ঠিক আছে। লাল আলোর বিক্ষেপণ কম, এজন্য কিন্তু লাল আলোকে আলোক সংকেত হিসেবেও ব্যবহার করা হয়ে থাকে। আপনারা টাইটানিক দেখছেন? টাইটানিকে যে দূর মানে বিপদ সংকেত দেওয়ার জন্য লাল আলো মারা হয়। কারণ দুইটা কারণ, এক হচ্ছে লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি, তাই লাল আলো কিন্তু অনেক উঁচু লম্বা হয়ে যেতে পারে, তাই না? এটা একটা আর যেহেতু লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্যটা বেশি, বিক্ষেপণ কম, তাই কিন্তু একটা জায়গায় পুঞ্জীবিত হয়ে থাকে, সেই জন্য এটা কিন্তু খুব চোখে পড়ে, তাই না? তাই লাল আলোর বিক্ষেপণ কম, আলো যাতে ছড়িয়ে না যায়, এবং তরঙ্গ দৈর্ঘ্য বেশি যাতে দূর থেকে দেখা যায়, লম্বা হয়, এবং যাতে স্পেসিফিক একদম পাকাপোক্ত হয়, ছড়িয়ে না যায়। এক জায়গায় থাকলে তো আপনি দেখতে পাবেন, আর ছড়ায় যায় তাহলে তো রংটা হালকা হয়ে যাবে। এই জন্য কিন্তু লাল আলো আলোক সংকেত, বিপদ সংকেত হিসেবে ইউজ করা হয়। আলোর প্রতিফলন দুই প্রকার, এটা একবারে রিং পড়বেন। এটা হচ্ছে নিয়মিত প্রতিফলন, অনিয়মিত প্রতিফলন। সরল পেরিস্কোপ, এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট। সরল পেরিস্কোপে সাধারণত সমতল দর্পণ ব্যবহার করা হয়, এটা খুব ইম্পর্টেন্ট। কি ব্যবহার করা হয়? সমতল দর্পণ। দর্পণ মানে হচ্ছে যেখানে আপনারা কোনো কিছু দেখেন, আলোর প্রতিফলনের মাধ্যমে সাধারণত দেখা হয় এখানে। ঠিক আছে, একদিকে পাড়া লাগানো থাকে, ওই জায়গায় প্রতিফলিত হয়ে দৃশ্যহানা। এমন মনে করেন আপনি হচ্ছে এখন তো আপনার হচ্ছে বিশাল স্ক্রিন স্ক্রিনে খেলা দেখে, আগের দিনে ভিড় যখন হইতো তখন এই পেরিস্কোপ দেওয়া থাকতো, মনে করেন এটা একটা পেরিস্কোপ। হুম, দেখেন। তো এদিকে হচ্ছে আপনি চোখ দিছেন, এই বরাবর আপনি চোখ রাখছেন, এখানে প্রচুর ভিড়, মানুষজন আছে, তাই আপনি দেখতে পারতেছেন না। এখন দূর থেকে আপনি খেলা দেখবেন, তখন কি হবে? এখানে একটা দর্পণ লাগানো আছে, এখানে একটা দর্পণ, এই দর্পণের ছবি তৈরি হবে, এটা প্রতিফলিত হবে, এখানে পড়বে। এখানে আরেকটা দর্পণ, এখান থেকে প্রতিফলিত হয়ে আবার এখানে পড়বে। আবার এখানে আরেকটা আয়না লাগানো আছে, এখান থেকে প্রতিফলিত হয়ে এখানে পড়বে। ফলে কি হবে? এই দর্পণে তৈরি হবে, আপনি দেখতে পাবেন। এগুলো অনেক আগের দিনের কাহিনী। সাধারণত ডুবোজাহাজ বা সাবমেরিনের নাবিকেরা পেরিস্কোপের সাহায্যে পানির নিচ থেকে উপরের দৃশ্য দেখে। এখন বর্তমানে কি হয়? ডুবোজাহাজ বা সাবমেরিন নাবিকেরা পেরিস্কোপের সাহায্যে, বাট এখন আর এগুলো দেখা হয় না। ভিড় এড়িয়ে খেলা দেখা, শত্রু সৈন্যের গতিবিধি পর্যবেক্ষণ করতেও এই পেরিস্কোপ যন্ত্র একসময় ব্যবহার করা হতো। এখন হচ্ছে ডুবোজাহাজ সাবমেরিন নাবিকেরা সাধারণত মাঝে মধ্যে দেখে, বাট এখন আরো অনেক টেকনোলজি চলে আসছে। সিস্টেমটা বুঝছেন? সমতল দর্পণের সাহায্যে ব্যবহার করা হয়। এখানে আপনার চোখ থাকে, এরকম মনে করেন এখানে একটা দর্পণ লাগানো। হ্যাঁ, ঠিক আছে। এখানে একটা দর্পণ, এখান থেকে আলো এসে পড়ে এই দর্পণে, এখানে দর্পণ প্রতিবিম্বটা তৈরি হয়। ঠিক আছে। এই প্রতিবিম্বটা আবার এখানে আরেকটা দর্পণ লাগানো আছে, ওটার উপরে পড়ে প্রতিবিম্বটা, পরে এখান থেকে আবার নিচে আসে।
মানে এই যে এখানে যেভাবে দেখালাম আর কি, এভাবে করে এই সরল পেরিস্কোপটা তৈরি হয়। উত্তল দর্পণ, উত্তল দর্পণ হচ্ছে যে দর্পণের প্রতিফলক তলটা উত্তল, এই দেখেন উত্তল। আর অবতল মানে হচ্ছে যে দর্পণের প্রতিফলক তলটা অবতল, এটা হচ্ছে অবতল দর্পণ। এখান থেকে শুধু ব্যবহার পড়তে হবে। উত্তল দর্পণ, এই ব্যবহারগুলো খুবই ইম্পর্টেন্ট। উত্তল দর্পণের ব্যবহার, অবতল দর্পণের ব্যবহার। উত্তল দর্পণ হচ্ছে পিছনের যানবাহন বা পথচারী দেখার জন্য গাড়িতে, হ্যাঁ, মোটর গাড়ির হেডলাইট খুবই ইম্পর্টেন্ট, পিছনের, হ্যাঁ, রাস্তার লাইটে প্রতিফলক হিসেবে ব্যবহার করা হয়। মানে সহজ কথায় ছোট দর্পণ, ছোট আহ, বিম্ব তৈরি করার জন্য সাধারণত উত্তল দর্পণ ব্যবহার করা হয়। বুঝতে পারছেন? ছোট বিম্ব তৈরি হয় তাহলে পিছনের লাইট, হ্যাঁ, গাড়ির পিছনে যানবাহন দেখার জন্য। আপনি দেখেন নাই গাড়িতে এগুলো কিন্তু একটু এরকম উত্তল থাকে, গাড়ির সামনে যে গ্লাসটা থাকে বা যে যেখানে দেখা হয়। মোটর গাড়ির হেডলাইট খুবই ইম্পর্টেন্ট, মোটর গাড়ি যেটা আছে ওটার হেডলাইট থাকে, ওই হেডলাইটে হচ্ছে এই যে উত্তল দর্পণ ব্যবহার করা হয়। ওকে, ইউজুয়ালি যেটা করা হয় আমি যেভাবে মনে রাখতাম, যানবাহন সংক্রান্ত ম্যাক্সিমাম, বিশেষ করে হাইওয়ের যানবাহন, আমি এভাবে মনে রাখতাম কারণ এত মনে রাখা তো সম্ভব না। এখন আমি আপনাদেরকে টেকনিকটা বলে দেই, হাইওয়ে যানবাহন দেখলে আপনি উত্তল দর্পণ দিয়ে দিতে পারেন। দেখেন পিছনের যানবাহন, পথচারী, মোটর গাড়ি, হেডলাইট, রাস্তার লাইটে, হ্যাঁ, রাস্তার হাইওয়েতে রাস্তার লাইট থাকে, খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেকটা ইম্পর্টেন্ট হাইওয়ে যানবাহনে। আর অবতল দর্পণ আমি যেটা করতাম, আসেন, অবতল দর্পণ আমি যেটা করতাম এটা একটু চিকিৎসা, হ্যাঁ, হেলথ সার্ভিসে বা ট্রিটমেন্ট পারপাজে লিখতাম। হুম, ট্রিটমেন্ট পারপাজে। আর হচ্ছে হাইওয়ে যানবাহন না, নদীর যানবাহনে, এভাবে মনে রাখতাম কারণ এত মনে রাখা সম্ভব হয় না। তাহলে হেলথ পারপাস, হেলথ পারপাসে ট্রিটমেন্ট, দুই ধরনের ট্রিটমেন্ট হইতে পারে। দেখেন রূপচর্চা, আবার ডাক্তাররা চোখ, নাক, দাঁত দেখার জন্য ব্যবহার করে এই যে এই অবতল দর্পণ। ঠিক আছে, তাহলে রূপচর্চা একটা হেলথ পারপাস, তাই না? হেলথ বা ট্রিটমেন্ট পারপাস। আর কি, নদীর যানবাহন, নদী, আকাশের যানবাহন হচ্ছে অবতল দর্পণ। তাহলে আপনি দেখবেন অনেক পারবেন। তাহলে দেখেন, আকাশে নবদূরবীক্ষণ, নদীর যানবাহন, স্টিমারের সার্চ লাইটের প্রতিফলক হিসেবে, রূপচর্চা বা ওই যে ট্রিটমেন্ট, তাই না, হেলথ, দাড়ি কাটার সময়, তাই না? মনে থাকবে, আমি কিন্তু একটু পরে জিজ্ঞেস করব, তারপরে কি পারবেন আমি দেখব। আলোর প্রতিসরণ হচ্ছে আলো যখন এক মাধ্যম দিয়ে অন্য মাধ্যমে যায়, অন্য মাধ্যমে যাওয়ার ঘটনাটাই হচ্ছে প্রতিসরণ। ঠিক আছে, তাহলে এক মাধ্যম দিয়ে অন্য মাধ্যমে যাওয়ার সময় এরা মাধ্যম তলের বিভেদ তল ঘেঁষে তার যে পরিবর্তনটা হয় এটাই হচ্ছে প্রতিসরণ। ঠিক আছে, আলো যদি কখনো হালকা মাধ্যম, মনে করেন এটা হালকা মাধ্যম, যেমন বায়ু, এটা হচ্ছে পানি, হ্যাঁ, হালকা মাধ্যম থেকে যদি ঘন মাধ্যমে যায়, তাহলে এরা এই যে বিভেদ তল বরাবর অভিলম্বের দিকে সরে যায়, ঘেঁষে যায়। আর যদি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যায়, তাহলে কিন্তু বিভেদ তল থেকে দূরে চলে যায়, এটাই। মানে এর জন্যই কিন্তু পানির নিচে নৌকার বৈঠা বাঁকা দেখা যায়, তাই না? পানির নিচে নৌকা যখন বৈঠা আপনি দেন, দেখবেন যে বৈঠাটা কিন্তু নর্মালি আপনি সোজা দেখলেও মনে হবে যে পানির নিচে বেঁকে আছে, এই প্রতিসরণের জন্য। ঠিক আছে, চাঁদের দিগন্তের কাছে চাঁদ অনেক বড় দেখায় এই জন্য, রাতের আকাশে তারাগুলো ঝিকিমিকি করে বলে মনে হয় প্রতিসরণের জন্য। হ্যাঁ, আর প্রতিসরণের জন্য সূর্যোদয়ের খানিকটা পূর্বে ও পরে সূর্যকে দেখায়। এই চারটাই পরীক্ষায় আসার মতো কোশ্চেন, একটু দেখবেন যে প্রতিসরণের জন্য আলটিমেটলি কি হয়। প্রতিসরণের সূত্র দুইটা, একটা হচ্ছে আপতন রশ্মি, দেখেন তো প্রতিসরণ যখন হবে যে রশ্মিটা যাবে দ্বিতীয় মাধ্যমে, এটা হচ্ছে আপতন রশ্মি। আর যেটা প্রতিসরিত হচ্ছে এটা প্রতিসরিত রশ্মি। হ্যাঁ, আর একটা লম্ব দিয়ে আমরা এই দুটোকে কল্পনা করতেছি, এই তিনটেই একই সমতলে থাকবে। আর দ্বিতীয় সূত্রটা হচ্ছে এই যে আপতন কোণ এবং প্রতিসরণ কোণের মান, মানে হচ্ছে আপতিত রশ্মিটা অভিলম্বের সাথে যে কোণটা উৎপন্ন করতেছে এবং প্রতিসরণ কোণটা অভিলম্বের সাথে যে কোণটা, একটা দুইটা কোণ উৎপন্ন করতেছে, তাই না? এগুলোকে বলা হয়েছে প্রতিসরণ কোণ। এবং এগুলোর সাইন অনুপাতকে বলা হয় হচ্ছে প্রতিসরণাঙ্ক। ঠিক আছে, এগুলো আপনাদের খুব একটা ইম্পর্টেন্ট না, এগুলো কখনো আসে না, এটা জাস্ট আপনাদের জানার জন্য। ঠিক আছে,
এগুলো কিন্তু আসবে না, এগুলো আমি জাস্ট রিডিং লিখে দিব, যদি দরকার হয় পড়বেন, যারা হিউম্যানিটিস তারা পড়বেন না, কারণ এত কিছু আপনাদের সিলেবাসে নাই, এটা জাস্ট বলার জন্য বলা হয়েছে। ঠিক আছে। এই সাইনের প্রতিসরণ মানে সাইনের যে আপতন কোণের প্রতিসরণের যে অনুপাতটা, এই অনুপাতটাকে বলা হয় প্রতিসরণাঙ্ক। ঠিক আছে, এটাকে বলা, এটা অতটা দরকার নেই আপনাদের। সংকট কোণ, আলোক রশ্মি যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রতিসরিত হয়, তখন আপতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হয়, তাকে বলা হয় ঘন মাধ্যমের সাপেক্ষে, হালকা মাধ্যমের সাপেক্ষে ঘন মাধ্যমের সংকট কোণ বা ক্রান্তি কোণ। এটা একটু আপনাদেরকে বুঝাই। মনে করেন এটা হালকা মাধ্যম, এটা হচ্ছে ঘন মাধ্যম। তাহলে ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাচ্ছে, দেখেন এই যে ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাচ্ছে, তাহলে ঘন মাধ্যম থেকে যদি এখান থেকে গেল, তাহলে হালকা মাধ্যমের থেকে এই যে এখানে গেল, এই যে দেখেন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাচ্ছে, তাহলে দেখেন এই প্রথম হচ্ছে পি, পি ও, এটা হচ্ছে প্রথম রশ্মি, এটা যখন যাচ্ছে তখন কিন্তু ও পি পথে যাচ্ছে, তাই না? আমি কি বলবো, ঘন মাধ্যম থেকে যখন হালকা মাধ্যমে যায় একটু সরে যায়, তাহলে এদিক থেকে গেল, এটা পুরোপুরি না গিয়ে এটা এই যে অভিলম্ব থেকে দূরে সরে যায়, তাই না? দূরে সরে যাচ্ছে। আবার যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে এর থেকে একটু বড় কোণে প্রতিসরিত হলো, তখন কি হলো, প্রতিসরিত রশ্মিটা মাধ্যম তলের বিভেদ তল ঘেঁষে চলে গেল। তাহলে এই যে আপতন কোণের যে মানের জন্য প্রতিসরিত রশ্মিটা একদম দুই মাধ্যমের মধ্য দিয়ে বিভেদ তল ঘেঁষে চলে যায়, এটাকে বলা হয় হচ্ছে সংকট কোণ। সংকট কোণ, ঠিক আছে। তাহলে আপতন কোণের যে মানের জন্য কি হলো, প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হলো, এই যে এটা, এটাই হচ্ছে সংকট কোণ। আর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হচ্ছে আলোক রশ্মি যদি সংকট কোণের থেকে বেশি কোণে আপতিত হয়, দেখেন আলোক রশ্মি কি হচ্ছে, সংকট কোণের থেকে, এটা হচ্ছে সংকট কোণ, এর থেকে বেশি কোণে আপতিত হচ্ছে, তাহলে ঘন মাধ্যম থেকে যাচ্ছে, এদের কাছ তো সরে যাওয়া, তখন বিভেদ তল থেকেও তো সরে যাবে, তখন কি আর প্রতিসরিত হবে? হবে না। তখন কিন্তু ঘন মাধ্যমেই আবার ফিরে আসবে, তার মানে তখন কিন্তু প্রতিসরণ না হয়ে প্রতিফলন ঘটবে। এটাকে বলা হয় হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের যে সূত্রটা, এটাই পরীক্ষায় আসে, সেটা হচ্ছে ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাবে, আর হচ্ছে অবশ্যই সংকট কোণের থেকে বড় মানের কোণে আপতিত হবে। দেখেন এটা হচ্ছে সংকট কোণ, সংকট কোণের জন্য ওর নাম কি, প্রতিসরণ কোণ কত হয়েছিল, 90 ডিগ্রি, বিভেদ তল ক্ষেত্রে চলে গেছে, এটা সংকট কোণ। এখন এর থেকে যখন বড় কোণে আপতিত হয়েছে তখন তো আর 90 ডিগ্রি হবে না, সরে যাবে, একদম পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হবে। তাহলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের ক্ষেত্রে কি হবে, আপতন কোণ ইজ গ্রেটার দেন সংকট কোণ, সংকট কোণ বা বলতে পারেন ক্রান্তি কোণ, এটাই পরীক্ষায় বারবার আসে। এই বেসিকটা কিন্তু আপনাদের থাকতে হবে, নইলে কিন্তু হবে না। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের সূত্র ওখানে লিখে দিলাম, দেখেন অবশ্যই ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাওয়ার সময় এটি ঘটে, আপতন কোণ অবশ্যই সংকট কোণের থেকে বড় হবে। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের যে ব্যবহারগুলো খুবই ইম্পর্টেন্ট, এর কারণে হীরক উজ্জ্বল দেখায়, পদ্ম পাতার উপর বৃষ্টি ফোঁটা পড়লে ছক চকচক করে, কারণ পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়। মরীচিকার সৃষ্টি হয়, খুবই ইম্পর্টেন্ট, মরুভূমিতে মরীচিকার সৃষ্টি হয়, কারণটা কি দেখেন তো, এটা মরুভূমি, দূরে একটা খেজুর গাছ আছে, তাই না? আর মরুভূমির বালি কি বলেন, মরুভূমির বালি কিন্তু প্রচন্ড গরম, সেই গরমের জন্য ওর নিচের বায়ুস্থলের মাধ্যমগুলো খুব হালকা হয়ে যায়, কি হয়ে যায়, হালকা হয়ে যায়, আর উপরের দিকে থাকে ঘন বায়ুস্থল, আর নিচের দিকে থাকে একদম বালু সংশ্লিষ্ট হালকা স্তর থাকে, তাই না? এখন একটু দেখেন তো এখানে কি হয়, এই যে একটা পথচারী যাচ্ছে, এখানে পথচারী যাচ্ছে, পথচারী এই যে দূরে যে তাল গাছ বা খেজুর গাছটা আছে, হ্যাঁ, ওখান থেকে আলো এসে ঘন মাধ্যম থেকে কোথায় যাবে, হালকা মাধ্যমে যাবে। হালকা মাধ্যমে যাওয়ার সময় ফার্স্টে হচ্ছে এটা ফিরে যাবে, ওকে, ওদিকে ফিরে যাবে, একটু সরে যাবে, তাই না? এরপরে যখন আরেকটু বড় কোণে আপতিত হবে, তখন কি সংকট কোণ বেয়ে চলে যাবে, তাই না? সংকট কোণে আপতিত হলো, এখন সংকট কোণের থেকে যখন বড় কোণে আপতিত হবে, তখন কি হবে, এই যে গাছের রশ্মিটা কিন্তু সেই যে আবার ঘন মাধ্যমে প্রতিফলিত হবে, ঘন মাধ্যমে প্রতিফলিত হয়ে কোথায় পড়বে, ব্যক্তির চোখে পড়বে।
ব্যক্তির চোখে পড়বে। ঠিক আছে, তখন ব্যক্তির চোখ কি দেখবে দেখেন তো, এই রশ্মিটা আসতেছে মাটি থেকে, পিছন দিকে যদি বহির্ত করেন, মাটিতে কিন্তু আপনি এই যে এই দৃশ্যটা দেখতে পারবেন। বুঝতে পারছেন? তাহলে কি মনে হবে যে আসলে পানির জন্য, আর তখন সে তৃষ্ণার্ত থাকে, সে তার হিতাহিত জ্ঞান শূন্য থাকে, সে তখন ভাবে ওখানে পানি, পানি খেতে যেয়ে দেখে যে এটা আসলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। তাহলে এটাই হচ্ছে মরীচিকার উদাহরণ। ঠিক আছে, মরীচিকা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের কারণে হয়, এবং বৃষ্টির সময় ভেজা ও চকচকে মনে করে হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের কারণে। অপটিক্যাল ফাইবার পড়ছেন না? আমাদের কি সিমি উই ফোর, সাউথ ইস্ট এশিয়া, মিডল ইস্ট, ওয়েস্ট, ওয়েস্টার্ন, তাই না? সিমিউই ওয়েস্টার্ন ইউরোপ আর কি। এদের ভিতরে যে আমাদের কানেক্টিভিটির লাইনটা আছে, একটা হচ্ছে কক্সবাজারে আর একটা হচ্ছে কলাপাড়া পটুয়াখালীতে। কক্সবাজারের ঝিলংজাতে কি সিমিউই ফোর, আর কলাপাড়ার ঝিলংজাতে হচ্ছে সিমিউই ফাইভ, তাই না? এই দুইটা অপটিক্যাল ফাইবার লাইন আছে না, এই জন্যই তো বাংলাদেশ এখন নেটে এত উন্নত। আপনারা যে এত ফ্রি ওয়াইফাই টোয়াইফাই ইউজ করতেছেন ফর দ্যাট রিজন। হ্যাঁ, বঙ্গোপসাগরের নিচ থেকে কিন্তু লাইন চলে আসছে আমাদের এদিকে, এবং এই লাইনগুলোর জন্যই কিন্তু এই মোবাইল কোম্পানিগুলো এত সুন্দর মতো ট্রিট করে যাচ্ছে আমাদের। একবার ওই পায়রা সমুদ্র বন্দর তৈরি হতে যেয়ে কিন্তু ওই পায়রা কলাপাড়া পায়রার ওখানে কিন্তু এই অপটিক্যাল ফাইবার লাইনে ঝামেলা পড়ছিল। তখন কিন্তু আমাদের গ্রামীণ ফোনের নেটওয়ার্ক, সকল নেটওয়ার্কে প্রবলেম হয়েছিল। এই তো গত বছর না গত বছরের আগে, আমার ঠিক মনে নেই, 22 এরকম। আপনাদের খেয়াল আছে নাকি আমার মনে নেই। তাহলে এই যে অপটিক্যাল ফাইবার ওয়ার্ল্ডের ভিতরে এত কানেক্টিভিটি তৈরি করতেছে, এই অপটিক্যাল ফাইবার তৈরি হয় কিন্তু আলোক রশ্মি ব্যবহার করে। একটু লাইন থাকেন, ফোন আস। বুঝতে পারছেন? তা মরিচে অপটিক্যাল ফাইবারও কিন্তু এই পূর্ণ অভ্যন্তরীণ। এখন এটা খুবই ইম্পর্টেন্ট, আপনারা যদি কিছু পড়েন আর ওর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের ব্যবহারগুলো খুব ইম্পর্টেন্ট। হীরক উজ্জ্বল দেখায় মরীচিকা, পিচ ঢালা রাস্তায় ভেজা চকচকে, অপটিক্যাল ফাইবারের মধ্যেও পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ব্যবহার করা হয়। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন যখন পড়বেন, ব্যবহারগুলো মেইনলি হচ্ছে ব্যবহার অপটিক্যাল ফাইবার, মরীচিকা, এই দুইটা ভুল করা যাবে না, এই দুইটা বারবার আসে। ঠিক আছে, হীরক, এই তিনটা ঠিক আছে। বারবার পরীক্ষা, 10 জায়গায় পরীক্ষা দিলে 20 জায়গায় কমন পাবেন, একদম 10 to 20। আসেন, অপটিক্যাল ফাইবার, হ্যাঁ, অপটিক্যাল ফাইবার কিন্তু সরু কাঁচ তন্তু, এর কিন্তু কাঁচ দিয়ে তৈরি করা হয়। হ্যাঁ, এখন অপটিক্যাল ফাইবার কি শুধু সাবমেরিন কেবল, তাই না? সিমিউই ফোর সিমিউই ফাইভ শুধু সাবমেরিন কেবলে তো ব্যবহার করা হয় জানলাম। ঠিক আছে, মানব দেহের ওই যে যদি কিনা পাকস্থলীতে বা অন্ত্রে, এন্ডোস্কোপি কলোনোস্কোপিতে কিন্তু অপটিক্যাল ফাইবার ব্যবহার করা হয়। আর টেলিকমিউনিকেশনের জন্য তো বললামই হয়, তাই না? চিকিৎসার কাজে কি কলোনোস্কোপি, এন্ডোস্কোপি, তাই না? ক্ষুদ্রান্ত্র, বৃহদন্ত্র, গলবিল, তাই না? আমাদের পাকস্থলী, এগুলোতে যদি সমস্যা হয় এটা ইউজ করা হয়। লেন্স খুব ইম্পর্টেন্ট, লেন্সের ক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ব্যবহার। যদি আপনি বলেন কোনটা ইম্পর্টেন্ট, হচ্ছে ব্যবহার। ব্যবহারটা খুবই আসে। ওকে, অবতল লেন্স একটু বলি, যদি এখানে ব্যবহারগুলো পড়া খুব কঠিন, তারপরও সব আসে না, এইটা খুব আসে। হ্যাঁ, প্রধানত চশমায় অবতল লেন্স ব্যবহার করা হয়, এবং চশমার হ্রস্ব দৃষ্টি বা মায়োপিয়ায়, যারা হচ্ছে কাছে ভালো দেখে দূরে ভালো দেখে না, যেমন আমি আপনি, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের মাইনাস পাওয়ার, তাই না? হ্রস্ব দৃষ্টি বা হচ্ছে এটাকে বলা হয় মায়োপিয়া, এটাই কিন্তু ম্যাক্সিমাম, মানে যাদের মাইনাস পাওয়ার, আমাদের কিন্তু ম্যাক্সিমাম যারা চশমা পরি মাইনাস পাওয়ার। সহজ কথা আপনাদের বোঝানোর জন্য বললাম। তো মায়োপিয়াতে সাধারণত অবতল লেন্স, বা হ্রস্ব দৃষ্টিতে সাধারণত আমরা অবতল লেন্স ব্যবহার করি, এটা কিন্তু পরীক্ষায় খুব আসে। বাকিগুলো একবার রিডিং পড়বে, অতটা ইম্পর্টেন্ট না। হ্যাঁ, আর উত্তল লেন্সটা সাধারণত দীর্ঘ দৃষ্টিতে ইউজ করা হয়। উত্তল লেন্স আতশী কাঁচ হিসেবে ইউজ করা হয়। আতশী কাঁচ আপনি দেখছেন না? আতশী কাঁচ মানে কি, ওই যে ম্যাগনিফায়ার গ্লাস এরকম থাকে, ওটা কিন্তু একটু উত্তল, লেন্সটা কিন্তু উঁচু থাকে। এটা দিয়ে মনে রাখবেন, ওখানে আগুন জ্বলে যেতে পারে। হ্যাঁ, আতশী কাঁচ হিসেবে, বা হ্যাঁ, আতশী কাঁচ এবং আগুন জ্বালানো, ওখানে যদি আপনি আলো ধরান, এই কাগজ রাখেন সূর্যের কাছে নিয়ে, আগুন ধরে যাবে। তাহলে আতশী কাঁচ হিসেবে উত্তল লেন্স, এটা পরীক্ষায় খুব আসে।
আর চশমাতে হচ্ছে দীর্ঘদৃষ্টিতে ব্যবহার করা হয়, বাদ বাকিগুলো তো দরকার নেই। হুম। আতসী কাজ, আগুন জ্বালানোর কাজে উত্তল লেন্স, আর হ্রস্ব দৃষ্টির সাধারণত অবতল লেন্স ব্যবহার করা হয়। এটা একবার পড়বেন জাস্ট। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট আসে। চশমায় ব্যবহার করা হয় আসে। অতসী কাজই মানে বিবর্ধক, বিবর্ধন কাজ। হ্যাঁ, আবার অনুবীক্ষণ যন্ত্র কিন্তু সেম। তার মানে এইগুলো মনে রাখবে না, উত্তল লেন্স মানে আতসী কাজ, বিবর্ধক কাজ মানে কি অনুবীক্ষণ যন্ত্র, এভাবে মনে রাখবেন। হুম। আর উল্টাটা, দূরবীক্ষণ যন্ত্র হচ্ছে অবতল লেন্স। এগুলো একটু কম আসে, কিন্তু ওই যে লেন্সেরটা খুব আসে, যেটা বললাম আর কি, মানে হ্রস্ব দৃষ্টিতে হচ্ছে লেন্স ইউজ করা হয়। চোখের ত্রুটি, হ্রস্ব দৃষ্টি বা মায়োপিয়া, দেখেন এখানে আমি লিখে দিছি একসাথে, এটাই আসে যারা কাছের জিনিস ভালো দেখে, এটাই ম্যাক্সিমাম। হ্যাঁ, এতে অবতল লেন্স 10 জায়গায় পরীক্ষা দিলে 20 জায়গায় কমন পাবেন, 10 to 20। মনে থাকবে? আচ্ছা, একটু দাঁড়ান, একটা ফোন আসছে। দীর্ঘদৃষ্টি বা হাইপারমেট্রোপিয়া, হ্যাঁ, হাইপারমেট্রোপিয়া দীর্ঘদৃষ্টি মানে দূরের জিনিস ভালো দেখে। এটা দূর করতে উত্তল লেন্স, এটা কিন্তু বলে দিছি একটু আগে। হ্যাঁ, উত্তল লেন্স হচ্ছে দীর্ঘদৃষ্টি, এটা এই তো একটু বললামই। ওকে, ম্যাক্সিমাম হচ্ছে এইটা। হ্যাঁ, এটা কিন্তু 10 to 20 লিখছি, এটা আসে কিন্তু 10 to 20 কিন্তু লিখে নাই, এটাই আসে মেইনলি 10 to 20। হ্যাঁ, চালসে দৃষ্টি, এটা 40 বছরে হয়। এটাতে দ্বিফোকাস লেন্স ব্যবহার করা হয়, এটা একবার রিডিং পড়বেন, আসে নাই এখন পর্যন্ত। নকুল অন্ধতাতে হচ্ছে টরিক লেন্স ব্যবহার করে, রিডিং পড়বেন। ঠিক আছে, শুধু চিকিৎসাটা। হ্যাঁ, ওকে। একটু দেখি তো গাড়ির হেডলাইটে কোনটা ব্যবহার, আমি কিন্তু একটু আগে টেকনিক শিখাই দিছিলাম, এভাবেই কিন্তু পড়তে হবে। গাড়ির হেডলাইটে কোনটা ব্যবহার করবেন হাইওয়েতে? উত্তল লেন্স, উত্তল দর্পণ, অবতল লেন্স, অবতল দর্পণ। মনে আছে? গাড়ির লাইট গুলো কেমন, গাড়ির সামনে যে এইগুলো থাকে, গ্লাস গুলো থাকে কেমন, একটু কেমন ছিল বলছি, আমি বলে দিব না, আমি বললাম আর কি যে হাইওয়েরটা। গুড। দেখেন, এবারে আসেন। এখানে কিন্তু আমি দর্পণ বলছিলাম, দেখেন 60% সঠিক উত্তর দিয়েছেন, বাট উত্তল জিনিসটা 60 আর 28 কত, 88% দিচ্ছেন। তাই তো উত্তলেই হবে, তাই না? তাই এই জিনিসগুলো একটু কনফিউশন গুলো আজকে ক্লাসের পরেই, কোনগুলো দর্পণ পড়াইছি লেন্স পড়াইছি বলে থাকবেন। লেন্স, আসেন, লেন্স হচ্ছে মূলত চিকিৎসা, এই যে চোখের চিকিৎসার জন্য, চশমার জন্য ইউজ করি, এই দুইটা মাথায় রাখবেন। বিবর্ধক কাজে লেন্স, তাই না? বিবর্ধন করতে লেন্স। আর দর্পণ কি, ছোট জিনিস তৈরি করতে, দর্পণে কিন্তু সাধারণত ছোট জিনিস তৈরি হয়। তাহলে দর্পণ, উত্তল দর্পণ আমি বলছিলাম হাইওয়ে জাতীয় যত দর্পণ আছে সেটা হচ্ছে উত্তল দর্পণ। তাহলে হাইওয়ে জাতীয় কি, গাড়ির হেডলাইট, ট্রাফিক লাইট, তারপরে হচ্ছে গাড়িতে পিছন থেকে আসা যানবাহনের জিনিস দেখতে আমরা যে দর্পণটা ইউজ করি, এটা তো দেখবো তাই না, ছোট জিনিস তৈরি করবে, সেটা হচ্ছে উত্তল দর্পণ। আর অবতল দর্পণ কি? অবতল দর্পণ হচ্ছে, আমি বললাম চিকিৎসা ক্ষেত্রে কিছু কিছু, তাই না, মানুষের চোখ মুখ দেখতে, একদম দেখতে আর কি, ভিতরে ওই যে ডেন্টাল ডাক্তার, ডেন্টিস্টরা কি দেখেন ভিতরে দেখে, বা ইএনটি ডাক্তাররা দেখে, চোখের ডাক্তাররা, এগুলো করতে হচ্ছে অবতল দর্পণ। ওকে, আর একটা কি বললাম আমি, সেটা হচ্ছে পানির আর আকাশে দেখতে, তাই না, স্টিমের সার্চ লাইট। তারপরে কি পানি, আকাশে, যে আহ কি বলে, আকাশে দেখতে নভোদূরবীক্ষণ যন্ত্রে ওই দর্পণ ইউজ করব আমরা, অবতল দর্পণ। আর লেন্স মনে রাখবেন শুধু চশমা, কিছু পড়া লাগবে না, লেন্স লেন্স শুধু চশমাই আসে ভাই। ওকে, আর যদি বেশি পড়েন তাহলে একটু পড়বেন যে বিবর্ধক লেন্স, তাই না, সেটা হচ্ছে আপনার উত্তল লেন্স, যেটা সেটা ছিল হচ্ছে বিবর্ধিত আতসী কাচ, অনুবীক্ষণ যন্ত্র, এগুলো হচ্ছে গিয়ে উত্তল লেন্স। আর অবতল লেন্স যেটা ছিল সেটা হচ্ছে আপনার কিছু একটা দূরবীক্ষণ যন্ত্র আছে, গ্যালিলিওর দূরবীক্ষণ যন্ত্র, সিনেমাস্কোপ, প্রজেক্টর। এখানে মূলত চশমাটা দেখবেন, ঠিক আছে, প্যাচ লাগাইলে কিন্তু হবে না, নইলে কিন্তু পারবেন না, বারবার বলে দিচ্ছি।
এগুলো তেমন, এগুলো তো কাজ আগে বলে দিলাম, জাস্ট ছবি দেখাইছে, নাথিং, জাস্ট ছবি। দূরবীক্ষণ যন্ত্র, লেজার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লেজারের ফুল মিনিংটা লাগবে। লাইট অ্যাম্প্লিফিকেশন, দেখেন লাইট অ্যাম্প্লিফিকেশন, অ্যাম্প্লিফিকেশন মানে কি বলেন তো? বিবর্ধিত করা, বিবর্ধন, অ্যাম্প্লিফিকেশন। বাই স্টিমুলেটেড ইমিশন অফ রেডিয়েশন, স্টিমুলেটেড মানে কি? মানে হচ্ছে স্টিমুলেট করা, প্রভোক করা, ঠিক আছে। এমিশন অফ রেডিয়েশন মানে হচ্ছে রেডিয়েশন বের হচ্ছে, মানে হচ্ছে স্টিমুলেটেড এমিশন অফ রেডিয়েশন দিয়ে। হ্যাঁ, স্টিমুলেশন মানে কি? মানে হচ্ছে উদ্দীপিত করা, মানে উদ্দীপিত কোনো নির্গত রেডিয়েশন দ্বারা যদি কোনো আলোর বিবর্ধন করা হয় ওটাকেই বলা হয় লেজার। ঠিক আছে, তাহলে উদ্দীপিত কোনো ধরনের রেডিয়েশন নির্গমনের দ্বারা বা নিঃসরণ দ্বারা যদি কোনো আলোর বিবর্ধন করা হয় সেটাই হচ্ছে লেজার। লেজার কিছুই না, লেজারে কি করা হয় জানেন? একটা ফোটন দেয়া হয়, একটা ফোটন, খুব সহজ ভাবে বলি, একটা ফোটন কণা দেয়া হয়। কি দেয়া হয়? একটা ফোটন কণা দেয়া হয়, এটার উপরে কি দেওয়া হয়? উদ্দীপিত রেডিয়েশন দেওয়া হয়। ঠিক আছে, উদ্দীপিত রেডিয়েশনটা দেওয়া হয়, রেডিয়েশনটা উদ্দীপিত, এই যে স্টিমুলেটেড এমিশন যেটা আর কি, স্টিমুলেটেড এমিশন অফ রেডিয়েশন, যেটা রেডিয়েশনটা কেমন হবে? স্টিমুলেটেড এমিশন হতে হবে রেডিয়েশনটার, মানে হচ্ছে উদ্দীপিত নিঃসরণ হতে হবে রেডিয়েশনের। এবং এটা ওই ফোটনের উপর ধাক্কা মারা হয়। ফোটন মানে কি? আলো কি বললাম? আলো হচ্ছে কোয়ান্টাম তত্ত্ব অনুসারে আলো হচ্ছে ফোটন, বা হচ্ছে এটা হচ্ছে গুচ্ছ গুচ্ছ আকারে বের হয়। তাহলে এই উদ্দীপিত রেডিয়েশনটা আপনি যখন দিবেন, এই ফোটনটা একটা থেকে দুইটা ফোটনে পরিণত হয়েছে, তার মানে কি? এই ফোটনটা শক্তিশালী হচ্ছে না, তাহলে কি আলোর তীব্রতাটা বৃদ্ধি পাচ্ছে না? তাহলে একটা ফোটন ছিল, ওটাকে আপনি ডাবল ফোটনে পরিণত করলেন। তাহলে এই যে ডাবল ফোটনে পরিণত করা মানে কি? আলোর শক্তিটা বাড়াই দিলেন, এটাই হচ্ছে বিবর্ধন। তার মানে লাইট অ্যাম্প্লিফিকেশন। অ্যাম্প্লিফায়ার মানে কি? বিবর্ধন করা। ঠিক আছে, বোথ সায়েন্স, অল দ্য সায়েন্সেস স্টুডেন্টস, হিউম্যানিটিস স্টুডেন্টস, বিজনেস স্টুডেন্টস, আমি কিন্তু আপনাদেরকে আপনাদের ভাষায় খুব সহজ করে বলার চেষ্টা করতেছি। এটা মানে বিবর্ধন, লাইট অ্যাম্প্লিফিকেশন, আলোর বিবর্ধন, তাই না? স্টিমুলেটেড এমিশন অফ রেডিয়েশন মানে রেডিয়েশনটা এমন ভাবে আপনি দিবেন, উদ্দীপিত ভাবে, যাতে কিনা এই লাইটটা বিবর্ধন হয়। লাইট বিবর্ধন মানে কি? একটা ফোটন থেকে দুইটা ফোটন হওয়া, কারণ আলো মানে ফোটন। আমরা দেখছি ম্যাক্স প্ল্যাঙ্ক বলছে আলোর কোয়ান্টাম তত্ত্বে, তাই না? তাহলে তাহলে তার লেজার কি? লেজারের যদি আপনি বৈশিষ্ট্যটা বলেন, লেজারের অনেকগুলো বৈশিষ্ট্য আছে, একটু দেখি। প্রথম কথা হচ্ছে গিয়া এরা কি, যেহেতু একটা থেকে দুইটা হয়, তার মানে অনেক শক্তিশালী, তাই না? অনেক শক্তিশালী, তাহলে উচ্চ শক্তি সম্পন্ন। এর ফলে ধাতুর উপরে নকশা কাটা যায়। সূক্ষ্ম অস্ত্রোপচারে লেজার ব্যবহার করা হয়, তাই না? চোখ, দাঁত, চর্মরোগে কিন্তু লেজার ব্যবহার করা হয়। হ্যাঁ, আপনি চোখের ট্রিটমেন্ট, চোখের পাওয়ার, হ্যাঁ, চোখের ভিতরে যে নার্ভ গুলো আছে এগুলোর টেম্পারেচার ওই যে লেজার লাইটের সাথে করে কিন্তু করা যায়। দাঁতের দাঁতের কালার চেঞ্জ করা যায় লেজারের মাধ্যমে। দাঁতের যদি টিউমার থাকে, দাঁতে ক্যান্সার থাকে, মাড়িতে যদি ক্যান্সার থাকে, ওই ডেন্টিস্টরা কিন্তু ওই মাড়িটাকে বা হচ্ছে ওখানে যে প্রবলেমটা থাকে, ওই প্রবলেমটা এই লেজার দিয়ে কিন্তু ওই ক্যান্সারটা দূর করে দিতে পারে। এসসিসি, স্কোয়ামাস সেল কার্সিনোমা থাকে, তারপরে আরো বেজাল সেল কার্সিনোমা থাকতে পারে। চোখে ল্যাসিক করা মানেই হচ্ছে লেজার দিয়া, হ্যাঁ, লেজারের মাধ্যমে চোখের পাওয়ার ঠিক করা, বা চোখের ভিতরে টিউমার থাকতে পারে। চর্মরোগ, হ্যাঁ, অনেক ধরনের চর্মরোগ থাকতে পারে স্কিনে। ডার্মাটোলজিস্ট যারা আছেন, হ্যাঁ, এখানে কিন্তু অপথ্যালমোলজিস্ট, ডেন্টিস্ট, ডার্মাটোলজিস্ট সবাই লেজার ব্যবহার করেন। লেজার হচ্ছে অ্যাম্প্লিফিকেটেড আলো, অনেক শক্তিশালী আলো, যেটা হচ্ছে অনেক টিউমার, অনেক দাঁতের কাজে, চোখের কাজে, চর্মের কাজে ব্যবহার করা যায়। ঠিক আছে, তার মানে শক্তি সম্পন্ন করে। এর সময় ধাতুর উপর নকশা কাটা যায়। দূরবর্তী যোগাযোগের ক্ষেত্রেও লেজার ব্যবহার করা হয়। পানি দ্বারা লেজার শোষিত হয় না, এটা খুবই ইম্পর্টেন্ট। লেজার যে কোনো আলো দিলে, আলো কিন্তু অনেক সময় পানিতে শোষিত হয়ে যায়। আপনি টর্চ লাইট আলো পানির নিচে মারেন, খুব বেশি রাতে বেলা যদি কখনো কেউ ডুবে যায়, আল্লাহ না করুক, কখনো করছেন এই কাজ? একবার আমরা ছোটবেলা করছিলাম। ছোটবেলা হচ্ছে একবার রাতে বেলা ট্রলারে হচ্ছে আমরা কোনো একটা বিলের ভিতরে ঘুরতে গেছিলাম। আমার মনে আছে, অনেক ছোটবেলা, অনেক বিল অঞ্চল, ওই জায়গাটা প্রচুর বিল। মানে ওটা এখানে হচ্ছে যখন শীত থাকে ওই বিলটা পুরো শুকনা থাকে, যখন বর্ষা সিজন হয় দ্যাটস নট আ হাও, দ্যাটস আ বিল। হাওর হচ্ছে সিলেট অঞ্চলে, আর বিল হচ্ছে একদম
রাজশাহীর দক্ষিণ থেকে শুরু করে শুরু হয় ওইটা চলন বিল, তারপরে পদ্মার ওপারে হচ্ছে চলন বিল, যেটা খুব বিখ্যাত একটা বিল। এরপরে পদ্মার দক্ষিণে ফরিদপুর, বরিশাল, তারপরে হচ্ছে গোপালগঞ্জ, এই সমস্ত জায়গায় কিন্তু প্রচুর বিল আছে। ঠিক আছে। এই বিল অঞ্চলে যেটা হয় সেটা হচ্ছে আহ প্রচুর পানি থাকে বর্ষার সিজনে। তো এই বিলে যখন পানি থাকে তখন ওখানে তো যাতায়াতের মাধ্যম নৌকা, তাই না? তো রাতের বেলাও আমরা ঘুরতে বের হয়েছিলাম, তো রাতের বেলা কিন্তু ওই ট্রলারটা ডুবে গেছিল। ওখানে ডুবে গেলে কিন্তু কেউ মারা যায় না, বিকজ হচ্ছে বিলে পানি খুব বেশি গভীর থাকে না, মোটামুটি সবাই আশেপাশে ধরে। আর বিলের ভিতর প্রচুর ঝোপঝাড় টাইপের গাছপালা থাকে, ওগুলো ধরে বেঁচে থাকা যায়। আর পানিও গলা পর্যন্ত হয়। তো যখন ডুবে গেছে, তো যাই হোক, আমরা ট্রাই করতেছিলাম হচ্ছে পানির নিচে যাতে কিছু দেখা যায়। হ্যাঁ, কারণ একজনের মোবাইল পড়ে গেছে একজনই। তো যখন আমরা দেখলাম পানির নিচে কিন্তু টর্চ লাইট দিয়ে বা মোবাইল লাইট দিয়ে দেখি যে খুব বেশি যায় না। তার মানে পানি কিন্তু ওখানে শোষিত হয়ে যাচ্ছে, কিন্তু এই লেজার কখনো পানি দ্বারা শোষিত হয় না, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। লেজার নেভার। সেই জন্য পানির নিচে যোগাযোগের জন্য লেজার ব্যবহার করা হয়, খুবই ইম্পর্টেন্ট, মনে থাকবে। এক্স রে একটু দেখি। এক্স রে হচ্ছে দ্রুত গতিসম্পন্ন ইলেকট্রন কোনো ধাতুকে আঘাত করলে তা থেকে ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের উচ্চ ভেদন ক্ষমতা সম্পন্ন এক তড়িৎ চৌম্বক বিকিরণ উৎপন্ন হয়। এত প্যাচের জিনিস আপনাদের লাগবে না। এক্স রে হচ্ছে উইলিয়াম রনজেন আবিষ্কার করে। এটা কিভাবে তৈরি করা হয়? এক্স রে হচ্ছে একটা তড়িৎ চৌম্বক তরঙ্গ, তাই না? ওকে। এটা সাধারণত ওই যে কোনো দেহের ভিতরে কোনো অঙ্গ প্রত্যঙ্গের ছবি টবি তোলার কাজে আমরা ইউজ করি, এটা একটু আগে আমরা কিন্তু বললাম, তাই না? এটা কিভাবে তৈরি করা হয় এটা রিটেনে আসে, একটু বলি। সেটা হচ্ছে উচ্চ দ্রুত গতি সম্পন্ন কোনো ইলেকট্রন, এই যে দেখেন ইলেকট্রন, এটা খুব উচ্চ দ্রুত হবে। এটাকে একটা ক্যাথোডের ভিতর ফেলে দেওয়া হয়, ধাক্কা মারা হয়, ঠিক আছে? ঠিক আছে, একটা ক্যাথোডে ধাক্কা মারে। ঠিক আছে। হুম। সরি, কোন উচ্চ সরি, ক্যাথোডে ধাক্কা মারে না। ক্যাথোড থেকে উচ্চ দ্রুত গতিসম্পন্ন ইলেকট্রনগুলো তৈরি করা হয় আর কি। এদেরকে উচ্চ দ্রুত গতিসম্পন্ন তো হিসেবে ধাক্কা, মানে যাতে ধাক্কা মারে এই জন্য অ্যানোডের উপর ফেলা হয়। তাহলে দেখেন অ্যানোড থেকে এক্স রে বের হয়। এত কিছু অ্যানোড ক্যাথোড বোঝা লাগবে না। ঠিক আছে। একটা ধাতু, মনে করেন এটা একটা ধাতু, একটা অ্যানোড, এটা একটা বিশিষ্ট ধাতু দিয়ে তৈরি। হ্যাঁ, একটা ধাতু, এটা উচ্চ ভেদন ক্ষমতা সম্পন্ন। এরা হচ্ছে ধাতু বা হচ্ছে উচ্চ ভেদন ক্ষমতা সম্পন্ন, মানে হচ্ছে এটা এক ধরনের ধাতু, মনে করেন একটা মেটাল। এই মেটালের উপর খুব সহজভাবে বুঝেন, সহজভাবে বুঝেন, এর উপরে দ্রুত গতি সম্পন্ন ইলেকট্রন ফেলা হয়, ফলে এই ধাতু থেকে এক্স রে তৈরি হবে। ঠিক আছে, মনে থাকবে। তাহলে এক্স রে তৈরি করা হয় কিন্তু এভাবে, এটা কিন্তু পরীক্ষায় রিটেনে আসে যে এক্স রে কিভাবে তৈরি করবেন, যে কোনো ধাতুর উপরে উচ্চ গতি সম্পন্ন বা দ্রুত গতি সম্পন্ন কোনো ইলেকট্রন ধাতুকে যদি আঘাত করাই, ওটা থেকে হচ্ছে কে, এই যে এক্স রেটা তৈরি হবে। এখন এক্স রে দুই ধরনের, একটা কোমল এক্স রে, একটা কঠিন এক্স রে। কোমল এক্সরে যেটার ভেদন ক্ষমতা অপেক্ষাকৃত কম, তার মানে যারা কম যেতে পারে। আর কঠিন এক্সরে হচ্ছে যেটার ভেদন ক্ষমতা বেশি। এখন একটু বুদ্ধি করে বলেন তো, আপনার শরীরের ভিতরে দাঁতের এক্সরে বা হাড়ের এক্সরের জন্য আপনি কোনটা ব্যবহার করবেন? যেটার ভেদন ক্ষমতা কম না যেটার ভেদন ক্ষমতা বেশি? একটু দেখি তো বুদ্ধি কার কতটুক। চ্যাট বক্সে আসেন। বায়োমেডিক্যালের কেউ বলবেন না বা ফিজিক্সের কেউ বলবেন না। আহা, রুমানা হয় নাই, রিয়াদ। ভেরি গুড, ভেরি গুড। তাই না? এই বোকা, যেটার এটা মাত্র দুই একজন সঠিক উত্তর দিয়েছেন, যেটার ভেদন ক্ষমতা কম সেটা আপনাকে ইউজ করতে হবে। কারণ কি একটু দেখেন তো, যে এক্স রে এর ভেদন ক্ষমতা বেশি, একটু বোঝার চেষ্টা করেন, ঠিক আছে? খুব সহজ একটা জিনিস, একটু বোঝার চেষ্টা করেন। যে এক্স রেটার ভেদন ক্ষমতা আপনার অপেক্ষাকৃত বেশি, সে কি করবে বলেন তো? আপনার বডির ভিতর ঢুকবে, মাসেলের ভিতরে ঢুকবে, এবং এর তো ভেদন ক্ষমতা বেশি, মাসেল ভেদ করে আপনার হাড়টি ভেদ করে বের হয়ে যাবে। এ তো কোনো ছবি তৈরি করতে পারবে না। ছবি তৈরি কখন হবে? যখন কিনা কোনো জায়গায় ওটা বাধাপ্রাপ্ত হবে, তখনই তো ওখানে ছবি তৈরি হবে, তাই না? তাহলে যেটার ভেদন ক্ষমতা কম সেটাকে আপনার কি করতে হবে? এক্স রে তৈরির জন্য নিতে হবে, কারণ যেটার ভেদন ক্ষমতা কম ওটা মাংসের ভিতর থেকে যেতে পারবে, কিন্তু হাড্ডির কাছে গেলে ওটা হাড্ডির ভিতর আটকে যাবে, আটকিতে বাধাপ্রাপ্ত হবে। ফলে কি, বাধাপ্রাপ্ত হয়ে ওই আলোটা বাইরে ক্যামেরায় নিয়ে আসবে বা ফিল্মে ধরা পড়বে, তাহলে আমরা হাড্ডির ছবিটা দেখতে পাবো। এবার বুঝতে পারছেন? তাহলে যেটার উচ্চ ভেদন ক্ষমতা সম্পন্ন, ওরা তো মাংস ভেদ করে চলে যায়, বাইরে চলে যায়,
হাড্ডিও ভেদ করে চলে যায়, দাঁত ভেদ করে চলে যায়, ওরা তো আর ছবি দিতে পারবে না, ওরা তো চলে পিছন থেকে চলে যাবে। তাহলে যেটার ভেদন ক্ষমতা কম ওটাই ইউজ করতে হবে। তাহলে এক্স রেতে সাধারণত আমরা এই যে শরীরের দাঁতের ছবি, হাড়ের ছবিতে সাধারণত, হ্যাঁ, সাধারণত শরীরের ছবি তোলার কাজে আমরা সাধারণত, হ্যাঁ, নর্মাল কি মেডিকেল এক্স রেতে আমরা সাধারণত কি ইউজ করি, মেডিকেল এক্স রে বা হচ্ছে হাড্ডি, হাড্ডি তো পরীক্ষায় আসবে না, অস্থি, দাঁত, এগুলোর ছবি বা ফিল্ম তৈরিতে আমরা সাধারণত কোমল এক্স রে ব্যবহার করি। বুঝতে পারছেন? এটা কিন্তু পরীক্ষায় আসে, ভাইভাতে, ভাইভা না তো, প্রিলিতে কিন্তু এটা খুব, এবং এটা কিন্তু একদম 10 to 20, 10 জায়গায় পরীক্ষা দিলে 20 জায়গায় কমন পাবেন, এরকম একটা ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। ঠিক আছে, তাহলে এক্স রে ব্যবহার একটু দেখেন। ভেঙে যাওয়া, স্থানচ্যুত হওয়া হাড়ে দাগ বা ফাটল, তাই না, এটাই কিন্তু ইউজ করা হয়। ঠিক আছে, দাঁতের গোড়ায় আলসার নেই, এটা একই কারণে। আর এক্স রে আরো কিছু জিনিস আছে, কাস্টমস কর্মকর্তারা চোরাচালানের দ্রব্যাদি ব্যবহার করার জন্য ইউজ করেন, কফি, লজেন্স, সিগারেট ইত্যাদির মান বজায় কোয়ালিটি কন্ট্রোলে ইউজ করা হয়, তাই না? এগুলো একবার রিডিং করবেন, বাট একদম এম হচ্ছে এগুলো। ঠিক আছে, কাস্টমস এর এটা। হুম। কসমিক রে হচ্ছে মহাজাগতিক রে, ভিক্টর হেস হচ্ছে মহাজাগতিক রশ্মি আবিষ্কার করেন, এটা একটু ইম্পর্টেন্ট, এটা থেকে আর তেমন কিছু লাগবে না। মহাজাগতিক রশ্মিতে 89% হচ্ছে প্রোটন, ওকে, 9% আলফা, 2% কার্বন, এটা কখনো আসে নাই, এটা হচ্ছে মহাবিশ্বে থাকে এই কসমিক রে। হুম। ভিক্টর হেস মহাজাগতিক রশ্মিটা আবিষ্কার করেন, এটা কিন্তু পরীক্ষায় আসে। তাহলে একটা পোল নিয়ে নেই, এরপরে আমরা চ্যাট বক্স খেলবো, সরি, মানে হচ্ছে র্যাপিড ফায়ার রাউন্ড খেলবো। ফার্স্ট হচ্ছে একটা পোল পোল খেলি, হ্যাঁ। কোনটি লেজার রশ্মির বৈশিষ্ট্য নয়? পানি দ্বারা শোষিত হয়, একক তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট, সুসংগত, লক্ষ্যভেদী। বৈশিষ্ট্য নয় বলছে। হুম, একটু দেখেন, বুঝছেন? তাই সায়েন্সের বাইরে যারা আছে, সায়েন্সকে ভয় পাওয়ার খুব বেশি দরকার নেই। হ্যাঁ, প্রচুর আছে আর্টস, হচ্ছে বিজনেস ফ্যাকাল্টি যারা হচ্ছে ভালো করতেছে বিসিএস এ, হ্যাঁ, মানে বিজ্ঞান সাইডে ভালো করতেছে। তাহলে দেখেন, এই যে আপনারা 89% পারলেন যে পানি দ্বারা শোষিত হয়। তাহলে এবার আসেন একটু র্যাপিড ফায়ার খেলি, আমি ব্যবহার গুলো দিয়ে র্যাপিড ফায়ার রাউন্ড খেলবো, কেমন? তাহলে আসেন প্রথমে আমাকে একটু বলেন, সেটা হচ্ছে ইনফ্রারেড বা অবলোহিত রশ্মির ব্যবহার নয় কোনটি? চারটা অপশন দিব: ফিজিওথেরাপি, টিভির রিমোট কন্ট্রোল, ঠিক আছে, ফিজিওথেরাপি, টিভি রিমোট কন্ট্রোল, গিরা ব্যথা, 5 নাম্বার হচ্ছে টিভির স্ক্রিন থেকে নির্গত রশ্মি। তাড়াতাড়ি, নিচের কোনটা ইনফ্রারেডের ব্যবহার নয়? ভেরি গুড, মানে লাস্টেরটা, তাই না? এই ব্যবহার নয় কোনটা বলছি? টিভি স্ক্রিন থেকে। এখন বলেন তো, টিভি স্ক্রিন থেকে কোনটা বের হয়? এখন বলেন। গুড, ফায়জা নওরিন, টিভি স্ক্রিন থেকে কোনটা বের হয়? হ্যাঁ, হ্যাঁ, ভেরি গুড, টিভি স্ক্রিন থেকে বের হয় আল্ট্রাভায়োলেট রশ্মি। এবার একটু আসেন, এখান থেকে একটু প্যাচ আছে, এটা একটু বলি আপনাদের। আহ টিভির ওইটা থেকে আল্ট্রাভায়োলেট রশ্মি বের হয়, ঠিক আছে, এটা হচ্ছে আপনাদের কেন বললাম, লাস্ট যে বইটা আছে, হ্যাঁ, 9-10-এর, ওইটাতে লিখছে ইউভি রশ্মি বের হয় হচ্ছে টিভি ই থেকে। কিন্তু আমি বলবো প্রেফার করতে, কারণ বিগত সালে যে কোশ্চেন গুলো আসছে বিগত সালের বইতে, গামা রশ্মি, গামা রশ্মি থেকে কিন্তু প্রচুর পরিমাণ, ঠিক আছে, হ্যাঁ, গামা রশ্মি যেটা ছিল বা গামা রে, গামা রশ্মি কিন্তু প্রচুর টিভি স্ক্রিন থেকে বের হয়, এটা আমি লাস্টে বললাম, কারণ হচ্ছে এটা হচ্ছে আগের বইতে ছিল, বাট বিসিএস এ আসলে আপনারা এটা প্রেফার করবেন, কারণ নতুন বইটা থেকে আলটিমেটলি ওভাবে কোশ্চেন হয় না, এটা আসলে বিসিএস থেকে বিগত সালের কোশ্চেন থেকেই হবে। ঠিক আছে, এটা একটু আপনাদের বললাম যাতে আপনার ব্রেন স্টর্মিং করতে পারেন। ঠিক আছে, গামা রশ্মি পুরান টিভি থেকে বের হয়, এটা হচ্ছে আগে একদম বিসিএস এ এখন পর্যন্ত যে কয়বার পরীক্ষার কোশ্চেন আসছে এটা কিন্তু লেখা আছে। ওকে, এবার আসেন, বলেন। নীল আলো আর লাল আলোর ভিতরে কোনটার তরঙ্গ দৈর্ঘ্য বেশি? ভেরি গুড, রুমানা, নওরিন, শশী, নিতু, ভেরি গুড, সুখী, লাল আলো, তাই না? ওকে, নেক্সট নেক্সট কোশ্চেন, বলেন। নিচের কোনটা প্রেফারেবলি, বলতেছি আমি, যেটা বলছি প্রেফারেবলি, টিভি থেকে, টিভির স্ক্রিন থেকে কোন রশ্মি বের হয়? চারটা অপশন দিব: ইনফ্রারেড, ইউভি রে, কসমিক রে, গামা রে।
প্রেফারেবলি আমি কোনটা বলছি একটু আগে, টিভির স্ক্রিন থেকে কোনটা বের হয়, মনে থাকে যেন। আপনারা কিন্তু এটা দিবেন। এটা যেহেতু লেটেস্ট আসছে তাই আমি আপনাদেরকে ইউভি পড়াইছি, কারণ এটা বইয়ের কথা, কিন্তু আমার বিসিএস এ আসলে এটা গামা গামা উত্তরেই নিবে, আমি এটা 100% শিওর। কারণ এটা এখন পর্যন্ত ইউভি রে দিয়ে অপশনেই ছিল না ইউভি রে, তাই বইতে আসলেও এটা আপনারা লিখবেন না, আপনারা এটা প্রেফারেবলি গামা দিবেন, কিন্তু যদি গামা না থাকে তখন ইউভি দিবেন। ঠিক আছে মার্জিয়া খাতুন, যাক সোমা, থ্যাংক ইউ। ওকে, এবারে বলেন সেটা হচ্ছে রাডার কোনটা ব্যবহার করা হয়? রেডিও রে, গামা রে, এক্স রে, না মাইক্রোওয়েভ? ভেরি গুড রুমানা, জান্নাতুল, শাহানুজ, শশী, ইন্দ্রজিৎ, ভেরি গুড মাইক্রোওয়েভ। যাক, যাক আপনারা তো বেশ ভালো পড়ছেন। ঠিক আছে, এখন বলেন সেটা হচ্ছে মায়োপিয়া বা হ্রস্ব দৃষ্টিতে কোন লেন্স ব্যবহার করব? সমতল লেন্স, উত্তল লেন্স, অবতল লেন্স, অবতল দর্পণ? ভেরি গুড, ভেরি গুড, অবতল লেন্স, তাই না? সোমা, শারমিন, মালিহা, বিদ্যুৎ, সিয়াম, ভেরি গুড, মনে থাকবে। এবার একটু বলেন সেটা হচ্ছে, হ্যাঁ এইটা সব থেকে আপনারা বেশি ভুল করেন বা আমিও করতাম, বাট প্রতিবার 10 to 20 টাইপের কোশ্চেন আর কি, 10 জায়গায় পরীক্ষা দিলে 20 জায়গায় কমন পাবেন। সেটা হচ্ছে ট্রাফিক লাইটে, হ্যাঁ, পিছনের গাড়ি ঠাড়ি দেখতে কি ব্যবহার করবেন? অবতল দর্পণ, অবতল লেন্স, উত্তল লেন্স, উত্তল দর্পণ? ভেরি গুড, ভেরি গুড, এটা কি হবে? অবশ্যই উত্তল দর্পণ, তাই না? উত্তল দর্পণ, এই এটা কি? এটা হচ্ছে উত্তল দর্পণ, তাই না? এই জিনিসগুলো কিন্তু একটু মনে রাখতে হবে, কারণ পিছনের জিনিস ছোট থাকতে একটু উত্তল দর্পণটা আমরা ব্যবহার করি। হাইওয়েতে উত্তল দর্পণ, ভাই হাইওয়েতে উত্তল দর্পণ, এটা কিন্তু ভুল করবেন না। আপনি লেন্স ভুলে যান, হাইওয়ে আমি বলি, আজকে থেকে আমি বলি, আপনি লেন্স আজকে থেকে চোখ থেকে ভুলে যান। লেন্স শুধুমাত্র এত পরে, মানে বিসিএস এর প্রিপারেশন এত পরে কিন্তু আপনি প্যাচ লাগাবেন না। আপনি যতটুকু পরে মাথায় রাখা যায়, আপনি লেন্স ভুলে যান। লেন্স চিন্তা করবেন শুধু চশমায়, আবার বলতেছি লেন্স চিন্তা করবেন শুধু চশমার ক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রেও না, শুধু চশমার ক্ষেত্রে লেন্স ইউজ করেন, ব্যবহার করেন। দর্পণ শুধু হাইওয়েতে নিয়ে আসেন, আর হচ্ছে রাস্তাঘাট, ওর নাম কি, আকাশ, আর ওর নাম কি, পানিতে নিয়ে আসেন। ঠিক আছে? আর চিকিৎসার ক্ষেত্রে দাঁত, চোখ, নাক দেখতে কিন্তু আবার কে, আমরা ইউজুয়ালি অবতল দর্পণ ইউজ করি। এভাবে পড়বেন, নইলে কিন্তু মনে থাকবে না। ঠিক আছে, ওকে, আসেন নেক্সট। আহ এই ব্যবহারগুলো খুব পড়তে হবে, এগুলো তো মনে থাকে না একদম, খুব বারবার বলতেছি, হ্যাঁ। এবারে আপনি বলেন সেটা হচ্ছে আহ মরীচিকার সৃষ্টি হয় বা অপটিক্যাল ফাইবারে কোন পদ্ধতি করা হয়? সংকট কোণ, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, আলোর প্রতিসরণ, আলোর প্রতিফলন? মরীচিকা আর হচ্ছে অপটিক্যাল ফাইবার। ভেরি গুড নাইমুল, ভেরি গুড, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বিদ্যুৎ, মনে থাকে যেন। ওকে, নেক্সট কোশ্চেন হচ্ছে আপনাদের, বলেন সেটা হচ্ছে সাধারণত আমরা যখন বিপদ সংকেত দিব কোন তরঙ্গ দৈর্ঘ্যের আলো ইউজ করব? ভেরি গুড, লাল, কারণ তরঙ্গ দৈর্ঘ্য বেশি। এখন বলেন লাল তরঙ্গ দৈর্ঘ্যের বিক্ষেপণ বেশি না কম? তাড়াতাড়ি, মালিহা, মাহফুজ, ঠিক আছে, ফাইজুর, ঈশান, ভেরি গুড, নিপু, সজীব, রিফা, ভেরি গুড, ভেরি গুড, লাভলি, খুব ভালো। তো আপনারা সুখী, হ্যাঁ, আলামিন, ঠিক আছে, সিয়াম, গুড, শশী, রায়হান, ঈশান, বাহ, খুব ভালো লাগলো, আপনারা তো বেশ ভালো পারেন। ওকে, নেক্সট কোশ্চেন হচ্ছে আহ কোন কোশ্চেন করব, কোশ্চেন খুঁজে পাইতেছি না, সব তো করে ফেলছি ইম্পর্টেন্ট। আচ্ছা, টিভির রিমোট কন্ট্রোলের সংকেত প্রদান, অন্ধকারে গগলস দেখা, তাই না? এটাতে কোনটা ব্যবহার করা হয়? মাইক্রোওয়েভ, ইনফ্রারেড, এক্স রে, গামা? ভেরি গুড, ইনফ্রারেড, তাই না? অবলোহিত, গুড। কুন্তল, মাহফুজ, বিদ্যুৎ, গুড। এবারে বলেন লাস্টের দুইটা, প্যাচ যাতে না লাগে, ঢোলের বাড়িতে কোনটা ব্যবহার করব? ঢোলের বাড়িতে কোন তরঙ্গ পাবো? অনুদৈর্ঘ্য তরঙ্গ না অনুপ্রস্থ তরঙ্গ? ঢোলের বাড়ি,
এই ঢোলের বাড়ি, ঢোলের ঢোলের ঢোলে কিন্তু অনুদৈর্ঘ্য পাবো, হ্যাঁ। এই ঢোলে, ঢোলে অনুদৈর্ঘ্য পাবো, শব্দ যেটা, হ্যাঁ। শব্দ মানেই ঢোলের বাড়ি, এটা হচ্ছে অনুদৈর্ঘ্য। ঠিক আছে, এখন বলেন প্যাচ হচ্ছে ড্রামায়, ড্রামাতে কি পাবো? ড্রামের বাড়িতে কি, ড্রামের বাড়িতে কি পাবো? ড্রামে হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ পাবো। ঠিক আছে, এই দুইটা একটু দেখবেন, কনফিউশন গুলো কিন্তু বলে দিলাম আগে থেকে। হুম। এখন বলেন ইসের সময়, উম রস্য দৃষ্টিতে আমরা কি ইউজ করব? উত্তল লেন্স না অবতল লেন্স? রস্য দৃষ্টি, ভেরি গুড। রস্য দৃষ্টি, অবতল লেন্স, তাই না? ভেরি গুড, লাভলি, অমি, নাইমুল। ঠিক আছে, ওকে। এবারে বলেন লাস্ট কোশ্চেন, আমরা যখন দাঁত, হাড্ডি এগুলো ইউজ করব, তখন অপশন দিব, তারপর বলবেন কোন রশ্মি ব্যবহার করব। ইনফ্রারেড, এক্স রে, কঠিন এক্স রে, কোমল এক্স রে। এখন বলেন। মাহফুজুর রহমান মাহফুজ, শশী, হ্যাঁ। ভেরি গুড ঈশান, এটা কি কোমল এক্স রে, মনে থাকবে? তাহলে কি, আমি চেষ্টা করছি আজকে যতটুকু পড়াবো, আপনার হচ্ছে শুধু স্লাইডটা, এটা শুধু স্লাইডটা পড়বেন, দেখবেন যে আপনাদের অনেক কিছু হয়ে গেছে। ব্যবহারটা কিন্তু আমি যেভাবে বললাম এত সুন্দরভাবে পড়তে থাকবেন। এখান থেকে ব্যবহার, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, আর ওদিকে ইনফ্রারেড, ইউভি রে, গামা। লাস্ট কোশ্চেন, ক্যান্সার চিকিৎসায় কোনটা ব্যবহার করা হয়? এক্স রে, গামা রে, তারপরে হচ্ছে ইনফ্রারেড, না হচ্ছে গিয়ে অবলোহিত রশ্মি? তাড়াতাড়ি, গামারে। এখন বলেন বমি বমি ভাব করে কে? তাড়াতাড়ি, ঈশান, নিপা, ঠিক আছে। বমি বমি ভাব কে করে? আবির, মাহফুজ, শাহনাজ, গামারে। ঠিক আছে, লাস্ট কনফিউশন, টিভির রিমোটে কোনটা ব্যবহার করি? অপশন দিব না। আলী জাহান, টিভির রিমোটে ইনফ্রারেড, জীবনেও ভুলবেন না, তাই না? জুই। এবারে বলেন টিভি স্ক্রিন থেকে কোনটা বের হয়? আমি কোনো অপশন দিব না, প্রেফার টেফার কিচ্ছু বলবো না, একটা বলবেন। টিভির স্ক্রিন থেকে কোনটা বের হয়? ভেরি গুড, সামন, সিয়াম, গামা। আমি কিন্তু বললাম প্রেফারেবলি গামা পড়বেন, আর গামা না থাকলে যায় আপনি ইউভি দিবেন। ঠিক আছে, তাহলে ভাইজানেরা আপনাদের মোটামুটি আমি চেষ্টা করছি একটু করতে। তো আশা করি ভালো পারবেন, পড়তে থাকেন। আমার পরিচয়টা একটু দিই, আমার ক্লাস আগে কে কে করছেন একটু চ্যাট বক্সে লিখে জানান তো। আমার ক্লাস আগে কে কে করছেন? কেউ করেননি? তোমার ফার্স্ট, আপনার ফার্স্ট না? ঠিক আছে, আমি একটু পরিচয়টা দিই, আমি অভ্র। আমি হচ্ছে বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারে আছি, 40তম বিসিএস এ। এর আগে 38 বিসিএস এ আমি বিসিএস হেলথ ক্যাডারে ছিলাম, হেলথ থেকে আসছি। তো তো যাই হোক, দুইটা বিসিএস যেহেতু ছিল, আমি চেষ্টা করছি আপনাদেরকে আমার যে অভিজ্ঞতাটা ছিল দুইটাতেই মোটামুটি ট্রাই করছি ভালো করার, এবং আপনাদেরকে চেষ্টা করছি আমার অভিজ্ঞতাটা দেওয়ার, এবং আপনারা যাতে বিজ্ঞানটা ভালো মতো, এবং আশা করি সায়েন্সে যারা আছেন তারাও একটু যদি এভাবে করতে পারেন ভালো পারবেন। ঠিক আছে, তাহলে আজকে এতটুকু থাক, আপনাদের জন্য দোয়া থাকলো। তো কে আছেন সাথে? আহ মামুন ভাই আপনি হচ্ছে, দরকার হলে মাহমুদুল ভাই আপনি হচ্ছে, মামুন ভাই আপনি ওদের লাস্ট পোল যদি থাকে আপনি দিতে পারেন।